ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কের চূড়ান্ত ইতি চান ৭ কলেজের শিক্ষার্থীরা। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আলটিমেটাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ৭ কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ২৪ ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি প্রশাসনের জরুরি বৈঠক। আইন শৃঙ্খলা বাহিনীকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। শাহবাগে আজও ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। স্বতন্ত্র মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ দেওয়া হোক। আমাদের দাবি মেনে নেওয়া যদি কোনো দৃষ্টি আমরা আশ্বাস না পাই, তাহলে পরবর্তীতে আমরা আজকে বিকেলেই আমরা একটা কর্মসূচি ঘোষণা করব। গণতন্ত্র সুশাসন নিশ্চিত করা না গেলে বাংলাদেশে কমতে পারে মার্কিন সহায়তা। ট্রাম্পের ট্যাক্স নীতি ভাবাচ্ছে বিশ্লেষকদের। রফতানি বাজারে প্রভাব পড়ার শঙ্কা। ব্যবসায়ী নাসির উদ্দিনকে হত্যা চেষ্টা মামলায় পরিমনির জামিন। ৯ মাসেও হাজির না হয় আদালতের ভর্ৎসনা, ন্যায় বিচার পাওয়ার আশা নায়িকার। আমি একটা মামলা করলাম, তার ২.৫ বছর পরে, ঠিক ২.৫ বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো। এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো। খুলে দেওয়া হয়েছে উত্তর গাজার নেতজারিম করিডোর। বাড়ি ফিরতে লাখো ফিলিস্তিনির ঢল। শুভেচ্ছা। দুপুরে বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ৬ দফা বাস্তবায়নে ৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। আর দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। বেলা ১২টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এমন আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা ও প্রো ভিসির পদত্যাগও দাবি করেন তারা। এর পাশাপাশি ২৪ ঘন্টার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়নের দাবি তাদের। এছাড়া উদ্ভূত পরিস্থিতি সমাধানে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবাইকে বৈঠকের মাধ্যমে এই ঘটনার সমাধানের পথ বের করার দাবি করেন তারা। আর শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচারের দাবিও তারা জানিয়েছেন। ৭ কলেজের শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিক ও প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান চান তারা। আগামী ৪ ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। যদি না নেয়, ৪ ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ৭ কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ৭ কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ২৪ ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। এদিকে গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাবির অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে গোটা এলাকা জুড়ে এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নীলক্ষেত মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে মিরপুরের বাংলা কলেজের সামনের সড়কও অবরোধ করে শিক্ষার্থীরা। ৪ ঘন্টা আলটিমেটামের পর সড়ক ছেড়ে দিয়ে ক্যাম্পাসে অবস্থান করছে তারা। বিকেল ৪টা পর্যন্ত আলটিমেটামের সময়ের মধ্যে কোনো অবরোধে না যাওয়ার ঘোষণা তাদের। ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সাথে বৈঠক চলছে ৭ কলেজের অধ্যক্ষদের এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি শিক্ষার্থীদেরও ৬ দফা নিয়ে আলোচনা হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির পর কলেজগুলোর অবস্থার নানা বিষয়ও তুলে ধরছেন অধ্যক্ষরা। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে আজ ক্লাস পরীক্ষা স্থগিত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সব চূড়ান্ত পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে 7 কলেজ অধ্যক্ষের বৈঠক চলছে। আমাদের সহকর্মী শাকিল হাসান এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। আমরা শাকিলের কাছে শুরুতে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি আরেক দুজন সহকর্মী অপেক্ষা করছেন। শাকিল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এই বৈঠকে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিছু জানা গেল কিনা, বিস্তারিত জানাবেন। বৃষ্টি দুপুর 12:30 নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অধিভুক্ত 7 কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য কর্মকর্তারা বৈঠকে বসেছেন। টানা প্রায় 2 ঘন্টার কাছাকাছি বৈঠক চলছে এবং আজকে নিশ্চিতভাবেই গত রাতের যে ঘটনা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের যে ঘটনাটি, সেটির তদন্ত এবং সুরাহার নিষ্পত্তির বিষয়টি নিয়ে একটি আলোচনা চলবে। সেটি তদন্ত করে যারা দোষী তাদের শাস্তি দেওয়ার বিষয়টিও আলোচনায় নিশ্চিতভাবেই আসবে। আর পুরো যে বিষয়টি সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও চান না 7 কলেজ অধিভুক্ত হিসাবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট থাকুক। পাশাপাশি 7 কলেজের শিক্ষার্থীরাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হিসেবে আর থাকতে চাচ্ছে না। কারণ হিসেবে তারা বারবার করে বলছেন যে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকার কারণে 7 কলেজের শিক্ষার্থীদের সেশন জট বাড়ছে, তাদের পরীক্ষা এবং অন্যান্য কার্যক্রম ফলাফল পেতে দেরি হচ্ছে। এইসব কারণ তুলে ধরে কিন্তু তারা বারবার করে বলছেন যে 7 কলেজকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে এনে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বা অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, কলেজের শিক্ষার্থীদের দাবি রয়েছে তাদের আলাদা একটি স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা হোক, কাঠামোর মধ্যে নিয়ে আসা হোক। সেটি নিয়েও তারা বেশ কয়েক মাস ধরে আন্দোলন করছেন এবং সরকারের পক্ষ থেকেও তাদের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা করা হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ 2 জন উপাচার্য কিন্তু এই মিটিংয়ে রয়েছেন এবং নিশ্চিতভাবেই আজকের এই মিটিং থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 7 কলেজের ভবিষ্যৎ সম্পর্ক কি হবে সেটির বিষয়ে একটি সুরাহা আসবে বলে অনেকে মনে করছেন। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন শাকিল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এ পর্যায়ে আমরা যাব নীলক্ষেতে। দেখতে পাচ্ছি সহকর্মী রিয়াজ রায়হান আছেন সেখানে। রিয়াজ, 7 কলেজের শিক্ষার্থীরা যে 6 দফার দাবি দিয়েছে, 4 ঘন্টার আলটিমেটাম, এরপরে এই এলাকা সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। বৃষ্টি আর 2 ঘন্টা বাকি আছে। যেই 12টা বাজে বিকাল 4টা পর্যন্ত 4 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল 7 কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে, ইতিমধ্যেই 2 ঘন্টা অতিবাহিত হয়েছে। আর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে 7 কলেজের যে অধ্যক্ষ তাদের বৈঠকটিও চলছে। সব মিলিয়ে সকাল থেকে যে ধরনের আজ করা হচ্ছিল গতকাল রাত থেকে, যে সকাল থেকে একটি উত্তপ্ত পরিস্থিতি হতে পারে, কিন্তু সেটি আসলে সেই সংখ্যাটি ঠিক হয়নি এবং শিক্ষার্থীরা রাস্তায় নামেননি এবং তারা আন্দোলনের ঘোষণা দিয়েছেন ক্যাম্পাসের মধ্য থেকেই। এবং যদিও তারা শিক্ষার্থীরা আন্দোলনে নামেনি, তবুও যেহেতু তাদের একটি আলটিমেটাম রয়েছে বা কর্মসূচি রয়েছে, সেই কারণেই নীলক্ষেত মোড় এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নীলক্ষেত মোড় বা ঢাকা কলেজ আশপাশের এলাকাগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, যাতে উদ্ভূত যে পরিস্থিতি সেই পরিস্থিতি সামাল দেওয়া যায়। সেই কারণে আগে থেকেই তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং সকালেও আমরা দেখেছি যে রাস্তার দুপাশেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে এপিবিএন থেকে শুরু করে এপিবিএন, থানা পুলিশ সহ অন্যান্য বাহিনী যারা রয়েছেন তাদের সদস্যদেরকে সতর্ক প্রহরায় রাখা হয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন যে গতকাল তাদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির সঙ্গে গতকাল রাতের যে ঘটনা, সেই ঘটনায় জড়িতদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পুলিশের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন এই দুপক্ষ মিলেই 7 কলেজের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করেছে এবং নারী ছাত্রী যারা রয়েছে, রিটার্নিং কলেজের ছাত্রী যারা এই আন্দোলনে যোগ দিয়েছেন তাদেরকে নানাভাবে হেনস্থা করেছে। সুতরাং সেসবের বিচার না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চলবে। আর বিকাল 4টার পরেই তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন 4 ঘন্টার আলটিমেটামের শেষে। নিশ্চয়ই তাই। অনেক ধন্যবাদ রিয়াজ, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এরপরে যাব মিরপুর বাংলা কলেজে। সহকর্মী আরিফুল সবুজ অনেকক্ষণ যাবত আমাদের জন্য অপেক্ষা করছেন। সবুজ, শিক্ষার্থীরা তো সড়ক অবরোধ করে রেখেছিল, যদিও এই আলটিমেটাম সময়ের মধ্যে তারা আর কোনো কর্মসূচি করবে না, অর্থাৎ এই অবরোধ কর্মসূচি করবে না বলেছিল। এখনকার অবস্থা কেমন দেখছেন জানাবেন। বৃষ্টি মূলত 12:30টার দিকে আলটিমেটাম দেওয়ার পরপরই মূলত সড়ক ছেড়ে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা এবং তারা মূলত এখন যেই জায়গাটি ক্যাম্পাসের ভিতরে সবাই অপেক্ষা করছেন সিদ্ধান্তের জন্য, অর্থাৎ 4টার মধ্যে যদি তাদের যে 6 দফা দাবি দেয়া হয়েছে সেই 6 দফা দাবি না মেনে নেওয়া হয়
তারপরে তারা আসলে আবারও সড়ক অবরোধ সহ অন্যান্য যে আরো কঠোর কর্মসূচি দিকে যাওয়ার যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী তারা হয়তো পরবর্তীতে তাদের যে কার্যক্রম সেই জায়গাটিতে যাবেন। এবং শিক্ষার্থীরা এখানে এখন যেটি হয়েছে, কেউ প্রশাসনিক ভবনের সামনে, কেউ বাংলা কলেজের যে মাঠ রয়েছে সেই মাঠের মধ্যে খেলছেন এবং তারা সিদ্ধান্তটির জন্য অপেক্ষা করছেন এবং তারা আশা করছেন যে খুব দ্রুত সরকার, যেহেতু এই ঝামেলাটি দীর্ঘদিন ধরেই চলছে, অর্থাৎ অধিভুক্ত হওয়ার পর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর এই 7 কলেজের শিক্ষার্থীরা চরম ক্ষুব্ধ এবং তখন থেকেই কিছুদিন পরই এই সমস্যাটি চলছেই। সে কারণে তারা বলছেন যে দ্রুত এই সিদ্ধান্তটি আজকের মধ্যেই নিতে হবে এবং তারা একেবারে চূড়ান্ত যেই অবসান এটির সেটি চান। এবং তারা খুবই আশাবাদী যে আজকে যেহেতু শিক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেই মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলে আসলে এই যে দীর্ঘদিন ধরে যেই ঝামেলাটি চলছে সেই ঝামেলার অবসান হবে এবং তাদেরকে আর রাস্তায় নামতে হবে না। অর্থাৎ এই অধিভুক্ত হওয়ার পর থেকে তাদের শিক্ষা জীবন নিয়েও কেউ কেউ বলছেন যে সেশন জোট তৈরি হয়েছে এবং এই যে শিক্ষা জীবনে তাদের যে এই অধিভুক্ত হওয়ার পর থেকে যে ঝামেলাগুলো শুরু হয়েছে সেগুলো অবসানও হবে এর মাধ্যমে, এই 4টার মধ্যে যে সিদ্ধান্ত দেওয়ার যে আলটিমেটাম দিয়েছেন এর মাধ্যমে। বেশ বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ সবুজ। শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কথা জানিয়ে তিনি বলেছেন, আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব, আর তাই ছাত্রদের ধৈর্য ধারণ করার অনুরোধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাল দিতে সব ধরনের চেষ্টা করছে সরকার। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, পরিস্থিতি সামাল দিতে যতটুকু প্রয়োজন শুধু ততটুকু সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করেছে পুলিশ। এটা ব্যবহার না করলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতো বলে ডিএমপি কমিশনার দাবি করেছেন। সবাইকে ধৈর্যের সাথে আমাদের এগুলি মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীরও বলছি, আমরা আপনাদেরও আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করি। এর আগে রাতে রাজধানীর নীলক্ষেত পরিণত হয়েছিল রণক্ষেত্রে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া, পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত সাংবাদিক সহ 44 জন আহত হয়েছেন। বিজিবি ও পুলিশের প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় রাত 2:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির অসদাচরণকে কেন্দ্র করে রাতে এভাবেই রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত এলাকা। রোববার রাত 11টার কিছু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা ইটপাটকেল ছুটতে ছুটতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে প্রবেশ করে। পিছু হটতে বাধ্য হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরে শক্তি সঞ্চয় করে ফিরে এসে পাল্টা ধাওয়া দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার পিছু হটে 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় কলেজের মূল ফটকের তালা ভেঙে বেরিয়ে পড়েন ইডেন কলেজের ছাত্রীরা, যোগ দেয় অন্য 6 কলেজের ছাত্রদের সাথে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় 4 প্লাটুন বিজিবি ও বিপুল সংখ্যক পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঝে রেখেই চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে। এক পর্যায়ে ঘটনাস্থলে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। প্রথমে নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন, পরে পুলিশের সাথে 7 কলেজের শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করলে টিয়ার গ্যাসের কারণে আর সামনে এগোতে পারেননি। সংঘর্ষের সময় নীলক্ষেত এলাকায় পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্ধ করে দেয়া হয় নীলক্ষেত এলাকার বিদ্যুৎ সংযোগ। হঠাৎ অন্ধকার নেমে আসায় আতঙ্কে দুপক্ষই বিচ্ছিন্ন হয়ে যায়।
সংঘর্ষে দুপক্ষের প্রায় ৪০ জন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়। আহত হয় যমুনা টেলিভিশনের চিত্রগ্রাহক সহ অন্তত ৪ সাংবাদিক। এখানে ছবি নিচ্ছিলাম নীলক্ষেত মোড়ে, ওখান থেকে লাইট অফ হওয়ার পরে এসে ইট পড়ছে, কিভাবে পড়ছে আসলে দেখতে পাই না। ৪-৫টা সেলাই দিছে, আর হচ্ছে যে এখানে ওরা অনেক উত্তেজিত ছিল এবং অনেকভাবে হামলা করছে। এখন অনেকে আহত। ঘটনা দেখতে গিয়ে না আন্দোলন ছিলাম না। রাত ২:৩০টার কিছু পরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। দুই পক্ষের শিক্ষার্থীরা যার যার আবাসে ফিরে যায়। পরে ঘটনাস্থল ত্যাগ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। দাবি মানতে সরকারকে কাল দুপুর ১টা পর্যন্ত ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ইবতেদায়ী শিক্ষকরা। তারা জানিয়েছেন অবস্থান কর্মসূচি চলবে, দাবি না মানলে নতুন কর্মসূচি দেয়া হবে। আর সকাল থেকেই শাহবাগের চারুকলা অনুষদের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষকরা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে টানা ৯ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। এ সময় গতকাল পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবিও জানান তারা। ইবতেদায়ী শিক্ষকদের প্রতি চরম বৈষম্য করা হচ্ছে দাবি করে বক্তারা বলেন, এই দেশে বৈষম্যের ঠাঁই হবে না। ৪০ বছর ধরে মাদ্রাসা শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের ঘোষণা না দেয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘট সহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছেন তারা। বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে জরিপ করা হয়েছে, তথ্য নেওয়া হয়েছে, গবেষণা করা হয়েছে। সেখানেও ১ নাম্বার সুপারিশ আসছে স্বতন্ত্র মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ দেওয়া হোক। শিক্ষক হিসাবে শুধু প্রতিষ্ঠানেই আছি, কিন্তু এই ৪০ বছরের ভিতরে আমার ১৫০০ মাদ্রাসা শুধু সহকারী শিক্ষককে ৩৫০০ টাকা, প্রধান শিক্ষককে ৩৫০০, সহকারী শিক্ষককে ৩৩০০ টাকা করে বেতন দেওয়া হয়। শিক্ষা সংসদ মাদ্রাসা শিক্ষক সংসদ যারা আছেন তারা সবাইকে নিয়ে একটা বসবেন, এটা কীভাবে সমাধান করা যায় তারা চিন্তা ভাবনা করবেন এবং সেটার থেকে যদি একটা সুনির্দিষ্ট আমাদের দাবি মেনে নেওয়া যদি কোনো দৃষ্টি আমরা আশ্বাস না পাই, তাহলে পরবর্তীতে আমরা আজকে বিকালেই আমরা একটা কর্মসূচি ঘোষণা করব। আমরা শাহবাগে যাচ্ছি, আমাদের সহকর্মী আল আমিন হক অহন আছেন সেখানে। অহন, মাদ্রাসা শিক্ষকদের যে আন্দোলন সেটি তো কাল দুপুর ১টা পর্যন্ত চলবে যেমনটি আমরা জানলাম, কি অবস্থা দেখছেন আজকের পরিস্থিতি? তবে আপনি নিশ্চয়ই জানতে চাইছেন সবশেষ অবস্থা। এখন পর্যন্ত তাদের অবস্থান ধর্মঘট চলছে এবং এই অবস্থান ধর্মঘট আমি যদি সেই দৃশ্য দেখাতে চাই, অন্তত ১ থেকে ১,৫০০ শিক্ষক মাদ্রাসার শিক্ষকরা এখানে অবস্থান নিয়েছেন এবং এই অবস্থান তারা এনেছেন শাহবাগ থেকে যে সড়কটি টিএসসি হয়ে ঢাকা মেডিকেলের দিকে চলে গেল, সেই সড়কের পশ্চিম পাশে, অর্থাৎ চারুকলার যে বিভাগ রয়েছে সেই বিভাগের সামনের সড়কে তারা অবস্থান নিয়েছেন, যে কারণে এই সড়কটি একেবারে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এই শাহবাগ থেকে টিএসসি মুখী সড়কটি ১ লেন হয়ে গেছে এবং ১ লেন হয়ে যাওয়ার কারণে যারা শাহবাগের দিকে যাচ্ছেন কিংবা শাহবাগ থেকে টিএসসি দিকে যাচ্ছেন সেই সব যাত্রীদেরকে ব্যাপক বিপাকে পড়তে হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি সকাল থেকে অ্যাম্বুলেন্সবাহী যেসব যান রয়েছে সেই যানগুলোও কিন্তু অনেকটা পথ বেশ সময় নিয়ে তাদেরকে আসতে হচ্ছে, যে কারণে এই সব সাধারণ মানুষ কিন্তু বলছিলেন যে বারবার এমন সড়ক আটকিয়ে দাবি দেওয়া, যদি তাদের ন্যায্য দাবি দেওয়া হয় সেটা সরকারকে অবশ্যই মানতে হবে, সেটি না মানা পর্যন্ত এটি চলবে। অনেক ধন্যবাদ অহন বিস্তারিত জানানোর জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাচ্ছি, কথা বলছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। If those that are supporting anyone who's charged with offences here want to start a campaign of propaganda, that's a matter for them and it's not a matter for us, and it doesn't affect the work that we do. I can't comment on that other than to say these cases will be dealt with diligently according to the evidence, and only persons against whom there is evidence showing criminal conduct will be charged. These are not political processes. This is a legal process. Thank you. Thank you. গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে না পারলে ট্রাম্প প্রশাসনের চাপের মুখে পড়তে পারে বাংলাদেশ। এতে করে বাংলাদেশে মার্কিন সহায়তাও কমতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। বলছেন, যুক্তরাষ্ট্রের চীন নীতি বাংলাদেশে প্রতিরক্ষা খাতে প্রভাব ফেলার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আর চীন ও ভারত দুই প্রতিবেশীর সাথে আগের মতো ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখাও কঠিন হতে পারে বলে ধারণা তাদের। আর সেক্ষেত্রে
কোনো একটি পক্ষ বেছে নেওয়ার মতো চাপও বাড়তে পারে ঢাকার উপর। ফের ট্রাম্প জামানায় যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর যে মন্ত্রিসভা গঠন করেছেন ট্রাম্প তাও প্রত্যাশিত চমক নেই খুব একটা। ব্যবসায়ী থেকে শুরু করে ট্রাম্পের ঘনিষ্ঠজনরাই মূলত দায়িত্বশীল পদে। অনেকেই বলছেন কবছর আগেও মোস্ট আনপ্রেডিক্টেবল ট্রাম্প এখন মোস্ট প্রেডিক্টেবল। ভোটের আগের ও পরের কথা আর কাজে দারুণ মিল তাঁর। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ না হলেও মার্কিন নীতি দারুণভাবে প্রভাবিত করে ঢাকাকে। সেই সাথে চীন ও ভারত নিয়ে ট্রাম্পের ভাবনা আর পদক্ষেপে প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। যেই জায়গাতে তার অর্থনৈতিক বেনিফিট থাকবে সেই সব দেশের সাথে তার এক ধরনের সম্পর্কের জোরালো সৃষ্টি হবে। চীনের ক্ষেত্রে তার একটা এক্সেপশন হওয়ার সম্ভাবনা আছে, ভারতের ক্ষেত্রে এক্সেপশন হওয়ার সম্ভাবনা, এবং দুটোই বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের স্থিতিশীলতার সাথে জড়িত। চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘিরে বাংলাদেশের যে ফরেন পলিসির গতি প্রকৃতি কি হবে, এটা আগের মতো যেটা আমরা বলতাম যে ব্যালেন্সিং, এটা খুব সম্ভবত থাকবে না। সুতরাং সেইখানে এক ধরনের অ্যালায়েন্স পলিটিক্সের মতো টিল্ট তৈরি হতে পারে, সেটা নিয়ে আমাদের প্রস্তুতি থাকা দরকার। গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম, সেখানে বাংলাদেশ যদি দ্রুত একটা সুশাসন প্রতিষ্ঠিত করতে না পারে, যে ফর্মেই হোক অথবা যে ধরনের সরকারের মাধ্যমেই হোক, তাহলে আমরা সম্ভবত আরও একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি। রিপাবলিকানরা সেই ঢালাওভাবে যে অর্থ সাহায্য যেটা করে বা প্রকল্প সাহায্য যেটা করে, সেটা অবশ্যই স্তীমিত হয়ে আসবে, মানে কমে যাবে। বাংলাদেশি গার্মেন্টস পণ্যের এককভাবে সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। খুব স্বাভাবিক কারণেই ট্রাম্পের ট্যাক্স নীতি ভাবাচ্ছে বিশ্লেষকদের। এর বাইরে জলবায়ু ও স্বাস্থ্য খাত কিংবা রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের বরাদ্দও কমতে পারে বলে ধারণা। তাই ঢাকা ওয়াশিংটন সম্পর্ক রক্ষা ও নিজেদের স্বার্থ রক্ষায় মিশনের বরাদ্দ বাড়ানো এবং সেগুলোকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। পাশাপাশি উন্নয়ন করতে হবে অভ্যন্তরীণ পরিস্থিতিরও। দূতাবাস যেটা আছে ওয়াশিংটনে, এটাকে সম্পূর্ণ ঢেলে সাজানো, অনেক বেশি আর্থিক দিকটাও চিন্তা করতে হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের লবির কিন্তু একটা বড় রকমের ভূমিকা থাকবে আগামী 4 বছর। সুতরাং সেই জায়গাতে আমাদেরকে এখন মনোযোগ দিতে হবে। মার্কিন পররাষ্ট্র নীতিতে চীন নীতিটা গুরুত্বপূর্ণ হয়ে উঠে, তখন হয়তো আমাদের প্রতিরক্ষা নীতিতেও কিছুটা প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের বেশ কতগুলো প্রস্তাব অনেক দিন থেকেই ঘোরাঘুরি করছে, ঝুলে আছে। ওইগুলোর পরিপ্রেক্ষিতে নতুন ধরনের কোনো ব্যবস্থার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে চাপ আসতে পারে। এগুলো মোকাবেলার জন্য আমাদের একটা ক্রেডিবল গভর্নমেন্ট দরকার, পপুলার গভর্নমেন্ট দরকার, অ্যাট দ্য সেম টাইম গুড গভর্নেন্স দরকার। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ রক্ষা, সেটি মাথায় রেখেই কূটনীতিকদের কাজ করার পরামর্শ দিলেন এই দুই বিশ্লেষক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে জনগণ এই সরকারের অধীনে নির্বাচন করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার বিএনপির কথায় 111-এর গন্ধ পাচ্ছে, অথচ 111-এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি, কারণ সে সময় -2 ফর্মুলা কার্যকরের চেষ্টা করা হয়েছিল। খায়রুল কবির খোকন বললেন, অন্তর্বর্তী সরকার জনগণের আন্দোলনের ফসল, অথচ 6 মাস পার হয়ে যাবার পরও কোনো রোডম্যাপ দিচ্ছে না সরকার। এ কারণেই জনমনের সন্দেহ তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি চায় না এই সরকারের বিরুদ্ধে জনগণ মাঠে নামুক। আজকে 6 মাস হয়ে গেল, তারা সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ দিচ্ছে না। রোড ম্যাপ না দেওয়ার কারণে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে যে যদি তারা নিরপেক্ষতা হারায় জনগণের কাছে, তাহলে তাদের অধীনে কেয়ারটেকার অধীনে জনগণ মানবে না, আবার আন্দোলন করে কেয়ারটেকারের দাবি আদায় করার পরিস্থিতি হোক। আমরা চাই না, এই সরকার আমাদের প্রতিপক্ষ না। ভোটের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সংযুক্ত করা গেলে আস্থা বাড়বে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নীলফামারীতে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেছেন, ভোটের নিরাপত্তায় বিএনসিসি সদস্যদেরও সংযুক্ত করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নির্বাচন কমিশনের হাতে নেই জানিয়ে তিনি বললেন,
প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী স্বল্প সংস্কার শেষে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। সেই হিসেবে প্রস্তুতিও নিচ্ছে কমিশন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার মধ্যে সশস্ত্র বাহিনীকেও সংযুক্ত করার আমরা অপেক্ষা করি, দেখি এটা সংযুক্ত হয় কিনা। হলে পারে একটা ভ্যালু অ্যাড হবে স্বল্প সংস্কারের মাধ্যমে ডিসেম্বর 2025-এ, অথবা যদি আরেকটু বেশি সংস্কার করার সুযোগ দেওয়া হয় তাহলে 2026-এর জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। আজ সকালে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন তিনি। এর আগে গেল দিন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। জামিন পেয়ে পরিমণি ন্যায় বিচার পাওয়ার আশার কথা জানান এবং ভালোবাসা আর সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান ভক্তদের। 2021 সালে পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ক্লাব ভাঙচুর ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর করেন বলে অভিযোগ পরিমণির বিরুদ্ধে। পিবিআইয়ের জমা দেয়া তদন্ত প্রতিবেদনে পরিমণির জড়িত থাকার প্রাথমিক প্রমাণের কথা বলা হয়। পরে গত বছরের 17 এপ্রিল পরিমণিকে আদালতে হাজির হতে সমনও জারি করা হয়। 9 মাস পেরিয়ে গেলেও অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে যাননি তিনি। রোববার নাসির উদ্দিনের মামলায় চার্জ গঠন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আদেশ দেন বিচার শুরুর। সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান পরিমণি। সমন জারির 9 মাস ধরে হাজির না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আদালত। পরে 1000 টাকার বন্ডে মঞ্জুর হয় পরিমণির জামিন। জামিন পেয়ে পরিমণি বলেন, খালাস পাওয়ার মাধ্যমে চূড়ান্ত বিজয়ের আশা করছেন তিনি। জানান আদালতের প্রতি আস্থার কথা। যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো, শুধু দমনের জন্য, তার কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। পরিমণির আইনজীবী বলেন, পরিমণির দায়ের করা মামলা চলার মধ্যেই ব্যবসায়ী নাসির উদ্দিন এই মামলাটি করেন। একই সাথে দুটি মামলা চলতে পারে না বলেও জানান তিনি। এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম। তো যাই হোক, আমরা ট্রায়াল ফেস করব। এই আদালতে আমরা শুনানি করতে পারিনি, আমরা উচ্চ আদালতে যাওয়ার সার্বিক প্রস্তুতি নিব। এদিকে 25 জানুয়ারি দেয়া ফেসবুক পোস্টের বিষয়ে কিছুই বলতে রাজি হননি পরিমণি। আমি যতটুকু দিয়েছি ততটুকুই আমার বক্তব্য, তারপর যদি ক্লিয়ার করতে হবে নিজে থেকে করব। থ্যাংক ইউ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে 12 জনকে। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, নজরুল ইসলাম মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক দম্পতি শাকিল রূপা সহ 12 জনকে। পরে রাজধানীর বিভিন্ন থানার একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদেরকে। এদের মধ্যে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তদন্ত চলছে এবং তাদের রিমান্ডে নেওয়া হচ্ছে এবং রিমান্ডে তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং পাওয়া যাচ্ছে। এগুলি তদন্তের কারণে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তের সুরক্ষার কারণে সেগুলি হয়তো প্রকাশ করছে না। এগুলি পরবর্তী যখন এই তদন্তকারী কর্মকর্তা পুলিশ রিপোর্ট দিবে, চার্জশিট দিবে, তখন সেগুলি আপনারা জানতে পারবেন। ইজতেমা মাঠে তাবলিগের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ 23 জনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। গত 8 জানুয়ারি টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষের হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ 23 জনকে জামিন দেন হাইকোর্ট। এই মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়া পর্যন্ত তাদেরকে জামিন দেওয়া হয়। তবে 24 ডিসেম্বর জামিন আবেদনটি আবার ফেরত দেন হাইকোর্ট। এদিকে গেল 17 ডিসেম্বর ইজতেমা মাঠে সংঘর্ষ নিহত হওয়ার ঘটনায় 19 ডিসেম্বর
মামলা করেন মাওলানা জুবায়েরের অনুসারী SM আলম হোসেন নামের এক ব্যক্তি। সংগঠনের নেতাদের নামে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। সকাল থেকে বন্ধ 16 জেলায় জ্বালানি সরবরাহ এবং কাজ বন্ধ রেখে শ্রমিকরা সড়কে নেমে এসেছে। এই ধর্মঘটের পক্ষে তারা মিছিল করে। তাদের অভিযোগ, বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় 5 আগস্টের পর একটি মামলা দায়ের হয়। এই মামলায় গতকাল বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতার করা হয়। এরপর থেকে মুক্তির দাবিতেই শ্রমিকরা ট্যাঙ্ক লরি রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। পরে ইউনিয়নের নেতারা তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেয়। গ্রেফতারের পর আলী আজিমকে আদালতে হাজির করা হয়েছে। তার জামিন শুনানি সেখানে চলছে। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে সড়কের পাশের খালে ভাসমান মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে দক্ষিণ থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। মৃতদেহের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। শরীরে কোথাও তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। জিভ সামান্য কাটা রয়েছে। মৃত্যুর কারণ ও পরিচয় উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পর্নোগ্রাফিতে মাত্র 15 বছরের এক কিশোরীর নাম ওঠায় তোলপাড় টাঙ্গাইল। টার্গেট ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক আর শিক্ষার্থী। ছবি এডিট করে নগ্ন ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা হতো। গ্রেফতারের পর ওই কিশোরীর বয়ানে উঠে আসে এসব স্বীকারোক্তিতে পুলিশ বিস্মিত। দীর্ঘদিন ধরেই ভুয়াপুরের বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা পাচ্ছিলেন এমন আপত্তিকর মেসেজ, শিকার হচ্ছিলেন ব্ল্যাকমেইলের। ভুক্তভোগীরা জানালেন, বিভিন্ন গ্রুপ থেকে ফেসবুক মেসেঞ্জারে প্রথমে আসত নক, পাঠানো হতো এডিটেড ছবির নগ্ন ভিডিও। এরপর ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি। জানা যাচ্ছিল না তারা আসলে কারা। যারা ভুক্তভোগী তারা তো SSC পরীক্ষার্থী মেয়েরা এবং কিছু টিচার, এদেরকে নিয়ে ছবি নিয়ে ভিডিও বানানো হয়েছে আর কি, পর্নোগ্রাফি ভিডিও। আমার মেয়ে আমাকে হুমকি দেয় যে মা, এইগুলো যদি মানুষ আমার গ্রুপে যদি দেওয়া হয় আমি কিন্তু সুইসাইড করবো, তুমি যদি এগুলো বের করতে না পারো আমি কিন্তু মুখ দেখাইতে পারবো না। বিষয়টি জানার পর প্রতিকারের চেষ্টা করেন এক মানবাধিকার কর্মী। তাকেও দেওয়া হয় হুমকি ধামকি। এটা কিন্তু অনেক বড় একটা সাহসের দরকার। উইদাউট এনি সাপোর্ট, মানে ব্যাকআপ, শুধু ইন্ডিভিজুয়ালি একটা মেয়ে এই কাজটা করবে, এটা সম্ভব না। উই নিড টু গো ব্যাক টু দ্য ফ্যামিলি হিস্ট্রি, যে আসলে এই ফ্যামিলিতে এই ধরনের অপরাধের প্রবণতা আছে কিনা। পরে পুলিশের দ্বারস্থ হন ভুক্তভোগীরা। যোগাযোগ করা হয় গুগল, ফেসবুক কর্তৃপক্ষের সাথে। তদন্তে বেরিয়ে আসে আইডি ব্যবহারকারীর পরিচয়। তাতে বিস্মিত পুলিশ। অভিযুক্ত মাত্র 15 বছর বয়সী এক কিশোরী। গেল 20 জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। যে মেয়ে তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরই বলতেছে যে আমি ডাউনলোড দিতেছি, তোরটা কালকে আসতেছে। তার মোবাইল, ডিবি, যত কিছু আছে, ল্যাপটপ, সবকিছু আমরা জব্দ করে নিয়ে আসি। এসে এক পর্যায়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাই যে এই মেয়ে এগুলা করতেছে। একজন কিশোরীর এত বড় অপরাধে জড়িয়ে পড়ায় হতবাক সাধারণ মানুষ। তারা বলছেন, অল্প বয়সীদের হাতে স্মার্টফোন তুলে দেয় বাড়ছে ঝুঁকি। সচেতন থাকতে হবে অভিভাবকদের। শিক্ষক ফ্যামিলির আর কি মেয়ে, আর মেয়ের বয়স আনুমানিক 15 বছর। এত অল্প বয়সে একটা মেয়ে এই ধরনের একটা নিন্দনীয় কাজের সাথে সম্পৃক্ত, এটা আসলে মেনে নেওয়ার মতো না। সে যে জায়গায় থাকে সেই জায়গায় প্রযুক্তি কতটা অত্যাধুনিক, এটাও একটা ব্যাপার। মানুষের জন্য অনেক ক্ষতিকর, এটা তো ঠিক না। এদের শাস্তিমূলক ব্যবস্থা করা দরকার। এরই মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে অভিযুক্তকে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। অবশেষে উত্তর গাজার প্রবেশ পথ নেতজারিম করিডোর খুলে দিল ইসরায়েল। ঘরে ফিরতে লাখ লাখ ফিলিস্তিনির ঢল নেমেছে ওই পথে। পায়ে হেঁটেই রওনা দিয়েছে বেশিরভাগ মানুষ। দীর্ঘ উদ্বাস্তু জীবন কাটিয়ে বাড়ি ফিরতে মরিয়া তারা। পথেই দেখা হচ্ছে বহু পরিচিত জনের সাথে, তৈরি হচ্ছে আবেগঘন পরিবেশ।
নেতজারিম করিডোর খুলে দেওয়ার আগ মুহূর্তের দৃশ্য। উত্তর গাজায় প্রবেশে লাখ লাখ ফিলিস্তিনি ঢল করিডোর অভিমুখে। পরিবার আর বাক্স প্যাট্রা নিয়ে টানা 2 দিনও রাস্তায় পার করেছেন অনেকে। সড়কে মোটর গাড়ির পাশাপাশি চলছে গাধা চালিত গাড়িও। গাজা সিটিতে প্রবেশ করতে না দিলে এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবো, মরতে হলেও এখানেই মরবো, কিন্তু নিজের এলাকা ছাড়া অন্য কোথাও যাব না। অনেক হয়েছে এসব। নিজ এলাকা থেকে বিতাড়িত হয়ে টানা 15 মাস গাজায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিলেন উত্তর গাজার বাসিন্দারা। দীর্ঘদিন যোগাযোগ নেই পরিবার, বন্ধু বান্ধবের সাথে। রাস্তায় পরিচিত জনদের সাথে হঠাৎ দেখা হয় আপ্লুত ফিলিস্তিনিরা। বাচ্চাদের নিয়ে শীতে ঠান্ডায় কষ্ট পাচ্ছি। গতকাল থেকে উত্তর গাজায় প্রবেশের অপেক্ষা করছি। জানি না ওই ইহুদিরা যেতে দেবে কিনা, তবে ঘরে ফেরা ছাড়া আর কিছুই চাই না। ইসরায়েলি জিম্মি মুক্তি সংক্রান্ত জটিলতায় 2 দিন পর উত্তর গাজায় প্রবেশের অনুমতি পেল ফিলিস্তিনিরা। ধীরে ধীরে নেতজারিম করিডোর সহ সেনা সরিয়ে নেওয়া হচ্ছে গাজার অন্যান্য স্থান থেকেও। গত 15 মাসে গাজার উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছেন 6,50,000 ফিলিস্তিনি। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। ভূমধ্যসাগরে ভাসমান ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে 17 অভিবাসীকে, তবে 2 শিশুকে বাঁচানো সম্ভব হয়নি। রোববার মাল্টা সার্চ অ্যান্ড রেস্কিউ এরিয়া থেকে তাদেরকে উদ্ধার করে একটি জার্মান এনজিও সংস্থা। এক বিবৃতিতে তারা জানিয়েছে 2 শিশুর একজনের মৃত্যু আগেই হয়েছিল এবং অপরজনকে বাঁচাতে চিকিৎসা দেওয়া হলেও তা ব্যর্থ হয়। গর্ভবতী আরেক নারী ও গুরুতর আহত অপরজনকে জরুরি চিকিৎসা দিতে হেলিকপ্টার যোগে হাসপাতালে পাঠানো হয়, আর বাকি জনদের উদ্ধার করে তীরে আনে ইতালিয়ান কোস্ট গার্ড। এ ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।